কথায় বলে ছোট মরিচের ঝাল বেশি, আর এই ছোট মরিচটা জাস্ট একবার দেখুন। একদম ছোট বলা যাবে না, আমি বলবো এটার সাইজটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সাইজ। কিন্তু আসল কথাটা যদি বলি তাহলে আপনারা এক প্রকার আমাকে বকা দেওয়া শুরু করবেন। এই স্মার্টফোন আমার কাছে আসছিল শীতকালে, আর এখন সেই লেভেলের গরম। এটা দিয়ে অনেকগুলো ছবি তুলছি ওই শীতের বেলায়, আপনি দেখলে বুঝতে পারবেন সেই শীতের সময়ের ছবি। বাট স্মার্টফোনটার রিভিউ আর আমার দেওয়া হয়নি। এরপরে আমাদের পোলাপান এটাকে নিজেদের ডিভাইস হিসেবে ব্যবহার করা শুরু করছিল। কথা বলছি ভিভো S50 Pro মিনি নিয়ে। মিনি হলেও স্মার্টফোনটার ভিতরে বিষয়বস্তু মিনি না, মূলত সাইজটা একটু কম্প্যাক্ট বলা যেতে পারে। এটার গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল হচ্ছে X300 FE ফ্যান এডিশন, বাট আমরা কথা বলবো চাইনিজ ভ্যারিয়েন্ট নিয়ে। এবং X300 FE আর এর মাঝে তফাৎটা মূলত এই যে কি বলে গ্লোবাল রম আর হচ্ছে গিয়ে চাইনিজ রমের ব্যাপারটা, বাট দামেরও একটা বিশাল রকমের তফাৎ রয়েছে। গ্লোবাল ভ্যারিয়েন্টের দাম অনেক বেশি, সেই তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টের দাম অনেকটা কম। চাইনিজ ইউআই এর সাথে অনেকে খুব একটা ফ্লেক্সিবিলিটি ফিল করেন না, এটা সত্যি, আবার অনেকের কাছে কোনো সমস্যাও না। কিন্তু আসল সমস্যা টাকায়, দাম এর অনেকটাই কম যদি গ্লোবালের সাথে আপনি কম্পেয়ার করেন। সো আজকে আমরা এই স্মার্টফোনের মোটে কোনো ফার্স্ট ইমপ্রেশন বা ওরকম কোনো বিষয় শেয়ার করছি না, একদম ট্রু ইউজার এক্সপিরিয়েন্স, অলমোস্ট 6 মান্থস ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করতে চলছে এই ডিভাইস নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ছবি দেখব যেগুলো হচ্ছে গিয়ে সেই শীতের সময়ের তোলা, আপনার দেখে একটু শান্তি লাগতে পারে এই গরমের মাঝে আর কি। এনিওয়ে, S50 Pro মিনি ওই সময়ে সেই গত বছর আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেট, এবং তাদের কাছে S50 Pro মিনি এবং S50 বোথ অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডিসক্রিপশনে ওদের শপের ইনফরমেশন মেনশন করা আছে, ঢাকা এবং ঢাকার বাইরে শপ রয়েছে, আর অবশ্যই আপনারা কুষ্টিয়া ব্র্যান্ডসেও এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো শুরুতে আমরা কথা বলবো স্মার্টফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস, বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমত ফোনটা হাতে ধরে আমি খুব সুন্দর একটা ফিল পাচ্ছি। ফোনটা অনেক বেশি বড় না, এক হাতে ব্যবহার করার জন্য একদম দারুণভাবে উপযোগী, অনেক বেশি ছোটও না। আমরা কম্প্যাক্ট ফোন বলতে যেটা বুঝি তার তুলনায় এটা একটু বড়, আবার একদম লার্জার ফোনের তুলনায় একটু ছোট। সো খুবই স্ট্যান্ডার্ড একটা জায়গায় আছে। বডি ফ্রেমটা মেটাল হওয়াতে আপনি অবশ্যই একটা চমৎকার ফিল পাবেন, এবং স্মার্টফোনটা একটা স্টাডি টাইপের একটা ফিল দেয়। রিয়ার প্যানেলটাতে ফাইবার গ্লাস, এই ফাইবার গ্লাসটার সুবিধা হচ্ছে সহজে ভেঙে তো যায় না, আবার স্ক্র্যাচ অত সহজে পড়ে না, কিন্তু একদম সলিড গ্লাসের মতো না। এইখানে একটা প্যাটার্ন রয়েছে, লাইটের আলোতে এটা বিভিন্নভাবে একটা মানে শেড তৈরি করে বা বিভিন্নভাবে দেখা যায়, জিনিসটা দেখতে সুন্দর লাগছে। ক্যামেরা মডিউলের জায়গাটা এয়ারের সাথে কিছুটা মিলে, আবার ধরুন গুগল পিক্সেলের সাথেও মিল রাখে, যেখানে আমরা তিনটা শুটার দেখছি। 3.5mm হেডফোন জ্যাক ওরা রাখেনি, বাট এই স্মার্টফোনটাতে IP রেটিংয়ে ভালো এগিয়ে আছে, 68 and 69 এর রেটিং রয়েছে, আর ওজন হলো 190 গ্রাম। সো বুঝতেই পারছেন যে ফোনটা ডিজাইন, বিল্ড ম্যাটেরিয়ালস, বিল্ড কোয়ালিটি এই জায়গাতে বেশ ভালো রকমেরই ফোকাস দেওয়ার ট্রাই করছে, এখানে কোনো ধরনের কমতি রাখে নাই। এখন আপনার যদি মনে হয় না আমার ভাই একটু বড় সড়ো ফোনেই আমি ব্যবহার করে অভ্যস্ত, বড় ফোনেই দরকার, সেক্ষেত্রে ভিডিও আর কন্টিনিউ না করলেও চলে। কিন্তু কন্টিনিউ তারা করবে যারা চায় এরকম স্ট্যান্ডার্ড সাইজের মাঝে শক্তিশালী কিছু থাকুক ভিতরে। আচ্ছা, ডিসপ্লেটা নিয়ে ফার্স্টে বলি, এটা সিমেট্রিক্যাল একটা ডিসপ্লে, টপ সেন্টারে পাঞ্চহোল কাট আউট রয়েছে। ডিসপ্লেটা দেখতে সুন্দর এবং যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে। মূলত এটা একটা LTPO প্যানেল, অ্যামোলেড প্যানেল, 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে। আমাদের টেস্টিংয়ে 120 Hz একদম ঠিকভাবে পুশ করছে। তার চাইতে বড় ব্যাপার হলো এই যে স্মার্টফোন এতদিন ধরে আছে, ব্যবহার করতে গিয়ে কখনো রিফ্রেশের জনিত, টাচ রেসপন্স জনিত এবং আপনি আউটডোর ইনডোর এই সমস্ত জায়গাগুলোতে যখন আপনি ব্যবহার করবেন ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করবেন না, এবং আমরা আসলেই কোনো জায়গায় এ জাতীয় কোনো প্রবলেম ফেস করিনি। Widevine L1 এর সাপোর্ট রয়েছে, HDR সাপোর্ট করছে, এবং কালার রিপ্রোডাকশনটা একটু ভাইব্রেন্টের দিকে, দেখতে ভালো লাগে সোজা কথা। বাট ডিসপ্লে প্রোটেকশন নিয়ে ওরকম কোনো কিছু ক্লেম তো ওরা করেনি, কিন্তু আমরা এই যতদিন ব্যবহার করছি আসলে একটা প্রোটেক্টর রয়েছে। সো প্রোটেক্টরের উপর দিয়ে যায় গেছে, গ্লাস প্রোটেক্টর ছাড়া আমরা আসলে ব্যবহার করি নাই। সো ওকে আছে, প্রোটেক্টরের ব্যাপারটা আসলে ওরা ওভাবে ক্লেম করেনি, তবে আমরা ওদের প্রিভিয়াস জেনারেশন বলেন বা রিসেন্ট টাইমের এই ধরনের চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলোর দেখবেন গ্লাস প্রোটেক্টর না বললেও মোটামুটি ভালো শক্তপোক্তই হয়। যদিও এই ফোনটাই যে আমরা 6 মাস ধরে ব্যবহার করছি, এর সাথে একটা প্রোটেক্টর রয়েছে, প্রোটেক্টর থাকা অবস্থায় ব্যবহার করা হয়েছে, এবং সেই জায়গা থেকে তো কোনো আসলে সমস্যা হয়নি। আমার সাজেশন থাকবে আপনারা একটা এক্সট্রা প্রোটেক্টর ব্যবহার করিয়েন, সেটাই বরং বেটার। ডিসপ্লে ব্যবহার করতে গিয়ে যে এতদিনে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে গেমিং টাইমে ডিসপ্লে মানে টোটাল ফোনটা যখন গরম হয়, ডিসপ্লের এই এরিয়াটা হালকা হিট জেনারেট করে আর কি, তুলনামূলক অন্য এরিয়ার তুলনায় এই জায়গাটা একটু বেশি হিট জেনারেট করে, কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি আর কি। সো আই থিঙ্ক ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার মতো তেমন কোনো সুযোগ আমি এখানে দেখছি না। বাট আসল জায়গায় SoC, সেখানে আমরা পেয়ে যাচ্ছি Qualcomm Snapdragon 8 Gen 5। Snapdragon 8 Gen 5 অবশ্যই একটা কেপেবল SoC এবং একটা সেমি ফ্ল্যাগশিপ কিংবা ফ্ল্যাগশিপ কিলার বা ওই গ্রেডের একটা ফোন হিসাবে অবশ্যই ঠিক জায়গায় আছে বলতে হয়। স্টোরেজ টাইপ UFS 4.1, LPDDR5X এর RAM, Android 16 রান করছে, Origin OS 6। তবে আমার যা মনে হয় এটার ক্ষেত্রে আপনারা আপডেটের ব্যাপারটা হয়তো
হয়তো বা 3টা মেজার আপডেট পেতে পারেন, 4টা সিকিউরিটি প্যাচ পেতে পারেন। কারণ এই ব্যাপারটা নিয়ে 100% শিওর করার মতো কোনো তথ্য পাইনি। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন বা এই ধরনের চাইনিজ মডেলগুলোর ক্ষেত্রে আমরা মোটামুটি 3 বছরটা দেখি বা ওটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া যায়। এখন পারফরমেন্সের জায়গাটাতে আমরা যে এসওসি দেখছি, র্যাম টাইপ, স্টোরেজ টাইপ যা দেখছি, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বলা যেতে পারে একটা ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের স্মার্টফোনের সবকিছুকে মিট করছে। বাই দ্য ওয়ে, আপনাদের ধরতে সুবিধা হবে যদি আমি প্রাইসটা বলে নিই। এইটার কারেন্টলি প্রাইস রয়েছে ওই 62-63 হাজারের আশেপাশে আর কি। এরকম দাম আরও কিছুটা কমতে পারে, ফার্স্টের দিকে বোধহয় আর একটু বেশি ছিল সেই টাইমে যখন ডিসেম্বরের দিকে আসছিল। এই ফোনটা ব্যবহার করার অভিজ্ঞতা যদি যে আমাদের এই লং টাইমের অভিজ্ঞতাটাই যদি শেয়ার করি ওইভাবে, শীতের সময় ব্যবহার করার অভিজ্ঞতা একরকম ছিল, এখন এসে অন্যরকম মনে হচ্ছে। এটা অস্বাভাবিক কিছু না। শীতের সিজনে যেটা হচ্ছিল, এই স্মার্টফোনটা দিয়ে যখন আউটডোরে আমরা দীর্ঘক্ষণ ছবি তুলছি তখনও এটা হিট জেনারেট করছিল, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে মনে হয়নি। মনে হয়েছে ওকে ফাইন, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি এই ফোনটা দিয়ে লং টাইম ছবি তুলতে যান, সেক্ষেত্রে আপনার মনে হবে স্মার্টফোনটা একটু বেশি হিট জেনারেট করছে এবং এই মেটাল ফ্রেমটা আপনাকে মানে হাতে ওই ফিলটা দিবে। কিন্তু কখনো ক্যামেরাকে ক্র্যাশ করে, মানে অনেক ফোনে দেখবেন যে এমন আসে যে অতিরিক্ত হিট জেনারেট করছে, ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম কোনো সিগন্যাল টিগনাল দেয় নেই। বাট হিটটা একটু বেশিই লাগছে আমার কাছে আর কি, বিশেষ করে লং টাইম ভিডিও শ্যুট অ্যান্ড লং টাইম টানা যদি আপনি ফটোগ্রাফি করতে থাকেন। এছাড়া মাল্টিটাস্কিং টাইমেও মোটামুটি গরম হয়। সেটা ধরুন লাইক আপনি একসাথে 3-4টা অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, যে অ্যাপগুলো মূলত ইন্টারনেট ব্যবহার করে, সেক্ষেত্রে সেটা ইউটিউব হতে পারে। ইউটিউবের ক্ষেত্রে খুব একটা হয় না, বাট আপনি দেখা যায় যে ক্যাপকাট ব্যবহার করছেন, আইদার অন্য কোনো অ্যাপ্লিকেশন যেগুলো ইন্টারনেট ব্যবহার করে, সেটা গেম হতে পারে, তখন গিয়ে এটা মোটামুটি হিট জেনারেট করে। এবং এই প্রত্যেকটা বিষয় শীতের সময় আমাদের কাছে অনেকটা কম মনে হয়েছিল স্বাভাবিকভাবেই, বাট এখন গিয়ে জিনিসটা একটু বেশি হাতে লাগছে। মেটাল বডি হওয়ার কারণে মূলত এটা মনে হয়। মোটামুটি কম্প্যাক্ট সাইজের ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হিট ম্যানেজমেন্টটা একটু প্যারা খেয়ে যায় স্মার্টফোনগুলো। এমনিতে ইউআই কিন্তু বেশ ভালো করছে, অরিজিনাল ওএস আগের চাইতে অনেকটা রিফাইন বলা যেতে পারে, বাট চাইনিজ ভ্যারিয়েন্টের এই ডিভাইস আপনি প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার পাবেন, আর একই সাথে এই স্মার্টফোনটাতে নোটিফিকেশন ডিলে আছে, এটা মাথায় রাখতে পারেন, যে জিনিসটা অনেককেই হয়তো বদার করবে। এখন আপনার জন্য যদি নোটিফিকেশন ডিলের এই বিষয়টা কোনো ইস্যু না হয়, মেজর কোনো ইস্যু না হয়, তাহলে এটা আপনাকে মানে টোটালি ইউজার এক্সপিরিয়েন্সে খুব একটা বদার করবে না। জাস্ট ওই হিট জেনারেটরের ব্যাপারটা একটু আছে আর কি। এরপরে যারা গেমিংয়ের জন্য প্ল্যান করছেন, সাধারণত এরকম কম্প্যাক্ট ডিভাইসে খুব একটা মানুষকে মানে গেমিং করতে দেখা যায় না। গেমিংয়ের জন্য যারা ডেডিকেটেডলি ফোন কিনতে চায়, ওরা একটু বড় স্ক্রিনকে প্রেফার করে অনেকেই, তো সেক্ষেত্রে হিসাব আলাদা। বাট যদি বলেন যে হ্যাঁ এই এসওসির পুরো পিক পারফরমেন্সটা দিতে পারছে কিনা এই ডিভাইস, ডেফিনেটলি দিতে পারছে। এবং আপনি পাবজি, তারপর সিওডি, এই সমস্ত গেমগুলোতে 120 FPS-এ অনায়াসে গেম প্লে করতে পারবেন এবং স্মুথলি গেম প্লে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোটেই মনে হবে না পারফরমেন্সে কোনো রকমের ড্রপ করছে। ইভেন লং রানেও কিন্তু ভালো পারফরমেন্স ধরে রাখতে পারে। বাট মোটামুটি ঘন্টাখানে গেম প্লে বা 40 মিনিট প্লাস গেম প্লের ক্ষেত্রে, সেটা পাবজিও হতে পারে, স্মার্টফোনটা বেশ ভালো রকমের হিট জেনারেট করে। 41 ডিগ্রি 42 ডিগ্রি পর্যন্ত আসে আপনি একদম লং রানে গেলে। গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা এমনটা পেয়েছি। 60 FPS-এ আমরা দেখছিলাম মোটামুটি অ্যারাউন্ড 25-30 মিনিটস পর্যন্ত স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে। এরপরে কিছুটা ফ্ল্যাকচুয়েট করে, ফ্রেম রেট একেবারে অ্যাকশন মোমেন্টে গেলে তখন কিছুটা ওঠানামা করে, কিন্তু মেজর কোনো হিক্যাপ বা ল্যাগ কিংবা এই স্মার্টফোন ওভারঅল ব্যবহার করতে গিয়ে কখনো রিবুট করার মতো কোনো ইস্যু আমরা পাইনি। যেটা হয় ধরুন অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, মানে বেশ ফাস্ট চলছে সব কিছু, হঠাৎ করে আবার নতুন আরেকটা অ্যাপে গেলেন, তখন গিয়ে সামটাইমস একটু ডিলে লক্ষ্য করছি, যেটা মানে হয়তো ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে খুব একটা দেখার কথা না। বাট এটা সব সময় না, আপনি অনেক বেশি প্রেশার দিয়ে ফেলতেছেন। মানে এটা সত্যি কথা বলতে কি, এই যে বিষয়টা আমি বললাম যে সামটাইমস একটু ডিলে দেয়, ভাই আমার স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাও সামটাইমস ডিলে দেয়। মানে আমাদের যে লেভেলে ব্যবহার করতে হয় বা করি হয়তো, বা অনেক সময় যে রকমের প্রেশার দিই, তাতে করে এটা হওয়াটা একদম অস্বাভাবিক না। তো এই বিষয়টা আমরা 2-3 বার হয়তো খেয়াল করছি এই যে 6 মাস, বিগত 6 মাসের ব্যবহারের জায়গা থেকে। তো এইটাকে আমি মোটেই মানে আলাদা করে দেখবো না বা বলবো না যে এটা খারাপ কোনো জায়গায় থাকে, বাট যেটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। 62-63 হাজার টাকায় রাইট নাও যে ধরনের স্মার্টফোনগুলো পাওয়া যায়, তাতে করে যদি আমরা ওর পারফরমেন্স ওদের সাথে কম্পেয়ার করি, আই থিঙ্ক এটা পিছিয়ে পড়ার কথা না। জাস্ট এটা একটু হিট জেনারেট করে বেশি এবং সাইজটা একটু ছোট, হয়তো বা অনেকের জন্য গেমিংয়ে খুব একটা পারফেক্ট মনে নাও হতে পারে। এর বাইরে ওকে। ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে আমরা প্রিভিয়াস জেনারেশনের মতো সেম সেটআপ দেখব। ফার্স্ট অফ অল এখানে 3টা শুটার একদম এক লাইনে রয়েছে। সেটআপ অনুযায়ী 50 মেগাপিক্সেলের মেইন, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম তো পাওয়া যাবে, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড রয়েছে, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। ওদের এই প্রিভিয়াস জেনারেশনে এই সেম সেটআপ ছিল, বাট ওরা যেটা করতে পারতো 8 মেগাপিক্সেলটাকে পাল্টিয়ে এখানে যদি 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড দিয়ে দিত, তাহলে কিন্তু ক্যামেরার জন্য সেটআপটাকে শুনতেই অন্যরকম লাগতো এবং ছবিতে অবশ্যই আমরা আরও বেশি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতাম। এখন এই 8 মেগাপিক্সেলটাই প্রমাণ করতেছে যে এটা হ্যাঁ একদম ওই টপেস্ট লেভেলের বা হাই এন্ড ফোন না, এটা বরং একটু হাই মিড রেঞ্জ ক্যাটাগরির ডিভাইস। বাট না, এটার ছবির কোয়ালিটি খারাপ না,
এটার যে মেইন ক্যামেরা সেটার ছবিতে আপনি ভিভোর এক্স সিরিজের যে সিগনেচার টোন ওই ব্যাপারটা লক্ষ্য করবেন। ছবিগুলো বেশ ব্রাইট, ক্রিস্প টাইপের, ভাইব্রেন্ট এবং আই ক্যাচি টাইপের। সোজা কথা দেখতে আপনার কাছে বেশ ভালো লাগবে। ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আমরা বেশিরভাগ সময় ভালো পেয়েছি, অর্থাৎ মোস্ট অফ দ্য ক্লিকেই আপনি ইউজেবল আউটপুট বের করতে পারবেন। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ভালো। ছবির ওভারঅল টোটাল জায়গাতেই আপনারা ডিটেলের পরিমাণ ভালো লক্ষ্য করবেন। কর্নার এরিয়াতে তুলনামূলকভাবে কিছুটা কম থাকে, আর এটাতে ওভার কন্ট্রাস্টি হওয়ার মতো ওরকম কোনো বিষয় আমরা পাইনি। লো লাইটের দিকে কন্ট্রাস্ট রেশিওটা একটু বাড়ে, কিন্তু সেটা দেখতে ভালো লাগে, একটু স্যাচুরেশন লেভেলটাও বাড়িয়ে নেয়। বাট যথেষ্ট পরিমাণ আলো টালো নিয়ে মোটামুটি একটা বেটার আউটপুট দেওয়ার ট্রাই করছে। এখন অবশ্যই এটাকে একদম ওদের হাই এন্ড ফোনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। X300 আলট্রা বা X200 আলট্রা প্রো এগুলোর সাথে কম্পেয়ার করতে পারবেন না, কিন্তু আমি যেটা বলছিলাম যে ছবির ভিতরে ওরকম একটা টোন আপনি বা ওই বিষয়টা লক্ষ্য করবেন। ইভেন আমার মনে হয় ধরুন 50-60 হাজার টাকার যে স্মার্টফোনগুলো রাইট নাও অ্যাভেলেবল রয়েছে আশেপাশে, ওগুলো দিয়ে তোলা ছবির সাথে যদি সাইড বাই সাইড রেখে এটাকেও রাখেন, হয়তো ম্যাক্সিমাম মানুষ এটাকে ভোট দেবে, কারণ এর ছবিগুলো দেখতে ওই যে ক্রিস্প যে ব্যাপারটা বা আইকাচি টাইপের ব্যাপারটার কারণেই। টেলিফটোটা ভালো করছে। ফার্স্ট অফ অল বলা যেতে পারে পোর্ট্রেট মোডে আপনারা বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এবং ছবিগুলো আসলেই যথেষ্ট সুন্দর, অর্থাৎ দেখতেই ভালো লাগতেছে। কিন্তু যেটা হয়, চাইনিজ ফোন যেহেতু, ভিভোর ফোন যেহেতু, আপনাকে এক্সট্রা ব্রাইট করে দিবে। এখন এই জিনিস কোনোভাবে অফ করতে পারবেন না, একদম ন্যাচারাল টোন আপনি বলতে পারবেন না, কিন্তু সোশ্যাল মিডিয়া একদমই রেডি টাইপ, কিচ্ছু করা লাগবে না, জাস্ট ধপ করে আপলোড করে দিলেই হবে। আপনি ব্লারনেস কম বেশি করে অবশ্যই রাখতে পারেন। একদম মানে সুপার ব্লার করলে তখন একটু আর্টিফিশিয়াল লাগে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা, বাট যদি মিডিয়ামের মধ্যে থাকে 2.8 আশেপাশে, সেক্ষেত্রে কিন্তু দেখতে একেবারেই ন্যাচারাল লাগে বা মিররলেস টাইপের একটা ফিল দিতে পারে। আর যেহেতু এটা অপটিক্যালি জুম করে ছবিগুলো দিচ্ছে, দ্যাটস ওয়াই ছবিতে আমরা ভালো রকমের ডিটেল লক্ষ্য করি বা ওই ফেক আর্টিফিশিয়াল ব্যাপারটা ততটাও লক্ষণীয় হয় না। কিন্তু কালার টোন অ্যান্ড ব্রাইটনেসের ব্যাপারটা একটু আর্টিফিশিয়ালের দিকে যায়। বাট নর্মালি যদি টেলিফটো ব্যবহার করেন, অর্থাৎ জুম করে ছবি তোলেন, 3x পর্যন্ত তো আপনি একদমই অপটিক্যালি জুম পাচ্ছেন, সেক্ষেত্রে লসলেস পাবেন এবং ছবির কালার টোনে অনেকটাই সিমিলারিটিস লক্ষ্য করা যায় মেইন ক্যামেরার সাথে। এরপরে যদি কিনা আপনি জুম করতে চান, 10x পর্যন্ত ইউজেবল আউটপুট পাবেন এবং আমার মনে হয় সেগুলো ইউজ করার মতো। এটা পরবর্তীতে প্রসেসিংয়ের মাধ্যমে আরও বেটার করার ট্রাই করে, বাট 30x পর্যন্ত চাইলে ইউজ করা যায়, এর উপরে যাওয়াটা উচিত না। আরও তো জুম করতে পারছেন, বাট সেগুলো জাস্ট জুম নামে আছে আর কি। কিন্তু আল্ট্রাওয়াইড 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইডটা আমি বলবো না যে 30, 35, 40 হাজার টাকার আল্ট্রাওয়াইডের মতো রেজাল্ট দিচ্ছে, না ওরকম না। বিশেষ করে আইএসপি প্রসেসিং ভিভোর এক্স সিরিজের একটা ডিভাইস, সেই বিবেচনায় তুলনামূলকভাবে বেটার আউটপুট দেয়, কিন্তু আমাদের এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। এমনকি যখন আমি এটা 62, 61, 63 হাজার টাকায় কিনছি বা 60 হাজারের ঘরে কিনছি, তখন গিয়ে আমার এক্সপেকটেশন লেভেলকে ফুলফিল করতে পারে নাই। অর্থাৎ আল্ট্রাওয়াইডটাতে আর একটু ইম্প্রুভমেন্টের প্রয়োজন ছিল। আইদার ওরা এখানে যদি চেঞ্জ করতো, তাহলে আমরা বলতাম প্রিভিয়াস জেনারেশন থেকে একটা বিগ জাম্প। প্রিভিয়াস জেনারেশন থেকে অফকোর্স এটা ছবির কোয়ালিটি ভালো, এখানে যে এসওসি রয়েছে, নতুন প্রসেসিং, সবকিছু মিলে আমরা দেখছি। এ কারণে এখন আল্ট্রাওয়াইডটা দিয়ে আপনারা প্রপার লাইটিং কন্ডিশন আপলোড আমার ছবি পাবেন, বাট অসন্তুষ্ট হবেন আবার ভিডিওতে এসে। আল্ট্রাওয়াইডটা দিয়ে ভিডিও শুট করতে গেলে 1080p 30fps করা যায়। এটা খুবই দুঃখজনক এবং হতাশাকর একটা বিষয়, কারণ আল্ট্রাওয়াইড দিয়ে প্রচুর পরিমাণে আমার তো ভিডিও শুট করা পরে অনেক জায়গায় লাগে। সেক্ষেত্রে যদি এখানে 4K সাপোর্টটা থাকতো, 30fps হলেও আমরা খুব খুশি হইতাম, কারণ ওই জিনিসটা নাই। ওইটা একটু আপনাকে হয়তো প্যারায় ফেলবে, বাট যদি মনে হয় যে আমি আসলে মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করি, আমার আল্ট্রাওয়াইডটা লাগে না, তাহলে আপনি আবার 4K 60fps ইউজ করতে পারবেন এবং সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। ভিডিওতে আমরা জিটারিং পাইনি, তবে ওই হাইলাইট লো লাইটকে ব্যালেন্স করতে গিয়ে ওইখানে কি এক্সপোজারে আর কি কিছুটা টাইম নেয়, এছাড়া ওকে আছে। স্ট্যাবিলিটিও মোটামুটি ভালো। বাকি থাকে কি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, তো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সুন্দর ভাই, এক কথায় বলে দেওয়া যায়। ভিভোর এই ধরনের ফোনগুলোর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আসলে বেশ সুন্দর টাইপের ছবি দেয়। একদম ন্যাচারাল টাইপের ছবি যদি আপনি লাভার হয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনার ভালো নাও লাগতে পারে আর কি, বাট যারা অ্যাকচুয়াল সেলফি লাভার, একটু চায় ভাইব্রেন্ট, একটু চায় নিজেকে ব্রাইট করে সুন্দর করে প্রেজেন্ট করবে, তাদের জন্য এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইজিলি রেকমেন্ড করা যায়। ভালো লাগার কথা আর কি। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। রাইট নাও রেকর্ড হচ্ছে 4K 60fps, সো এই জিনিসটা অনেকের জন্য হেল্পফুল হতে পারে। যেটা হয় ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ওই মেইন ক্যামেরার ভিডিওর মতো ডাইনামিক রেঞ্জটা অত বেশি স্ট্রং, অত বেশি ওয়াইড না, সো এইখানে একটু আপনাকে প্যারায় ফেলবে, আদারওয়াইজ ওকে আছে আর কি। সো আই থিঙ্ক 62-61 হাজার টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনের সাথে ইজিলি কম্পারেবল। বাই দ্য ওয়ে, সাউন্ড যেটা রেকর্ড হচ্ছিল এটা কিন্তু স্মার্টফোনের মাইক্রোফোনে। এইটার ব্যাপারে আপনি বলবেন কমেন্ট করে আপনার কাছে কেমন লাগছে, আর এই ফোন কেউ ব্যবহার করে থাকলে অলরেডি আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। সো ক্যামেরাতে কি বলা যেতে পারে, না এটার ক্যামেরা খারাপ না, অবশ্যই ভালো জায়গায় থাকে, কিন্তু আল্ট্রাওয়াইডটা আরেকটু বড় সড়ো করে আরেকটু বেটার কিছু দিলে খুব দারুণভাবেই এটাকে আমরা ক্যামেরা ফোন হিসেবেও এখান থেকে সাজেশন দিতে পারতাম। আমার কাছে এটার ক্যামেরা এমনিতে খারাপ লাগেনি, বাট ইম্প্রুভমেন্টের ওইটুক জায়গা ছিল। এরপরে যদি আসি স্পিকারে, এটার স্পিকার কোয়ালিটি ভালো, মোটামুটি 60-40-তে সাউন্ড দেয়, বাট সাউন্ড কোয়ালিটি গুড। দেন হচ্ছে গিয়ে এইটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে এবং এইটা কিন্তু আল্ট্রাসনিক, ইয়েস আল্ট্রাসনিক, এবং পজিশনটা দেখুন কত সুন্দর, একদম ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মতোই ফাস্ট, একুরেট, হ্যাপটিক ফিডব্যাক খুবই ভালো এবং একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছি আমি বলতে পারি। 6500 mAh এর ব্যাটারি আছে, 90 ওয়াটের চার্জিং সিস্টেম আছে। এইটার ব্যাটারিটা বেশ বড়সড় শোনা যায়, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে
ব্যাটারি ব্যাকআপটা আমি একটু কম পেয়েছি, 7.5 ঘন্টার মতো ছুটি পেয়েছি। 6500 mAh এরকম কম্প্যাক্ট ফোনের জন্য এটা কিন্তু নেহাত কম নয়, কিন্তু ফোনটা ব্যাটারিটা তুলনামূলকভাবে একটু বেশি বার্ন করছে বলে আমার মনে হয়েছে। 920 চার্জার দিয়ে দ্রুত তো চার্জ করতে পারবেন, আবার 40 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নিচ্ছে। এই জায়গায় কিন্তু ফ্ল্যাগশিপের একটা ওরা রাখছে, তো সেটাও খারাপ না, বাট ব্যাকআপটা তুলনামূলকভাবে আমার কাছে কম মনে হয়েছে। এখন এইটা ইউজার টু ইউজার ভ্যারি করতে পারে ভাই, আমাদের এখানের মানে ব্যবহারকারী বা আমাদের মানে টেস্ট করাটাই হচ্ছে গিয়ে এক্সট্রিম লেভেলে গিয়ে, যেটা হয়তো একজন রেগুলার ব্যবহারকারী ভাবে করার কথা না। সেক্ষেত্রে হয়তো আপনি আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের তুলনায়, কিন্তু তারপরেও আমি আর কি আশা করছিলাম এটা আরও একটু বেটার ব্যাটারি ব্যাকআপ দিবে। এরপরে বাকি থাকে নেটওয়ার্ক রিসিপশন, তারপর কল কোয়ালিটি, এই জায়গাগুলোতে কোনো আমরা ইস্যু পাইনি। ইস্যুর মধ্যে যা যা পাইছি অলরেডি ক্লিয়ার করে ফেলছি। আলট্রাওয়াইড শুটারটা আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা থাকতে পারতো। এই স্মার্টফোনটার ইউআই আপনাকে একটু প্যারা দেবে চাইনিজ ভ্যারিয়েন্ট হওয়ার কারণে, আর এই সাইজটা যদি আপনার জন্য ম্যাটার না হয় তাহলে তো ম্যাটার না। বাকি থাকলো কি গরম হওয়ার বিষয়। হ্যাঁ, ফোনটা তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করে, কিন্তু থার্মাল থ্রোটল করে না। কখনো হিট জেনারেট বেশি করতে গিয়ে কোনো অ্যাপ থেকে ক্র্যাশ করে বেরিয়ে আসছে এরকম কোনো সিগন্যাল বা এই ধরনের কোনো প্রবলেম আমরা পাইনি। এই ফোনটা 60,000 টাকায় কম্প্যাক্ট ফোন হিসেবে যদি কেউ চয়েস করতে চান তাহলে এর উপরে আর কোনো অপশন এই মুহূর্তে নেই। বাট যদি মনে হয় না আমি আসলে আমার কাছে এই ধরনের কম্প্যাক্ট বা এই সাইজটা পছন্দ না, আমি বরং একটু বড় সড়ো খুঁজতে চাই, তাহলে আপনার জন্য আরও বেশ কিছু অপশনস রয়েছে যেগুলো রিভিউতে কন্টিনিউসলি আমরা দিচ্ছি। সো আমার মনে হয় আগে নিজেকে বুঝুন যে আমি আসলে এরকম সাইজের একটা ডিভাইসকে চাই কিনা, নাকি আমি এই সাইজের ডিভাইস চাই। ইয়াপ, আপনাদের কাছে এই ডিভাইস কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।